প্রজাপুর গ্রামে মোহন নামের একজন মিস্ত্রি থাকতেন। এই মিস্ত্রি নিজের কাজে খুবই ভালো ছিল আর পরিশ্রমীও ছিল। ইদানিং মোহনের মেয়ে দিব্যার বিয়ে ঠিক হয়েছিল। এখন তো দিব্যার বিয়েও পাক্কা হয়ে গেছে গো। খুব খুশির খবর যে 1 বছরের মধ্যেই ওর বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই ঘরটা দিব্যা ছাড়া যে একেবারে খালি হয়ে যাবে। কিন্তু বিয়ে 1 বছরের মধ্যে রেখেছো, তোমরা 1 বছরে সমস্ত জিনিস সামলিয়ে নেবে তো? তুই চিন্তা করিস না মা, সেটা তো আমার কাজ। কিন্তু তা সত্ত্বেও দিব্যার কথা তো ঠিকই, তোমার তো কাজ খুব বেশি বেড়ে যাবে। হ্যাঁ, এসেছে তো ঠিকই। আজকে গিয়ে একবার প্রধান মশাইয়ের সাথে দেখা করে নি। কি জানি, হয়তো ওনার কাছে কিছু একটা উপায় থাকবে। ঠিক আছে, যেমনটা তুমি চাও। মোহন আবার প্রধান বাবুর বাড়ির দিকে রওনা দেয়। এই যে প্রধান মশাই, কেমন আছেন আপনি? সবকিছু ঠিকঠাক তো? এখনো পর্যন্ত সবকিছু ঠিকই ছিল ভাই। এখন তুমি যে কথাটা বলবে সেটা শুনেই বুঝতে পারবো যে এরপর ভালো থাকবো নাকি না। হ্যাঁ প্রধান মশাই, আপনিও না। আরে কোনো ব্যাপার না, তুমি বলো তো কি জন্য এসেছো। প্রধান মশাই, আপনি তো জানেনই যে দিব্যার বিয়ে 1 বছর পরে রেডি হয়ে গেছে, যার জন্য আমাকে মনে হয় সেই সময় কিছু দরকার পড়বে পয়সার। সেই জন্য আমি আপনার কাছে এসেছিলাম যে যদি এমন কোনো সমস্যা চলে আসে তাহলে সেই সময় যেন আমাকে এসে সাহায্য করবেন। মোহন, আমি তোমাকে পয়সা দিতে পারবো না। পয়সা আমার কাছে অত রাখা নেই যে আমি তোমার মেয়ের বিয়েতে তোমাকে দিতে পারবো, বুঝলে? আচ্ছা প্রধান মশাই, কোনো ব্যাপার না। শুধুমাত্র গ্রামে মিস্ত্রির যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো আমাকে দিয়ে দিন না, তাহলে আমি অনেক পরিশ্রম করে পয়সা তাড়াতাড়ি জোগাড় করব। যদি পুরো গ্রামের কাজ একা করে নেয় তাহলে আমার থেকেও বেশি বড়লোক হয়ে যাবে। আমি একে সাহায্য তো কখনোই করব না, কিন্তু একা পুরো গ্রামের কাজ করাটা একেবারে অসম্ভব। এই মুহূর্তে আমি হ্যাঁই বলে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি পুরোপুরি চেষ্টা করব। ধন্যবাদ প্রধান মশাই, এখন আমি চললাম তাহলে। ধন্যবাদ। মোহন নিজের বাড়িতে আসে আর শালিনীকে সমস্ত কথা বলে দেয়। আমি তো জানতামই যে এই প্রধান কোনো কাজেরই নয়, ব্যাস কথা বলতে পারে বড় বড়। বলো, মেয়ের বিয়েতে কিছু টাকার প্রয়োজন পড়ার পর্যন্ত যদি না দেয় তাহলে কোন ব্যাপারে প্রধান? আর এরকমটাও না যে আমরা ওনার থেকে টাকা নিয়ে ওনাকে ফেরতও দেব না। আরে তুমি ধৈর্য হারিয়ে ফেলো না শালিনী। অন্য কারো স্বভাব দেখে আমাদের কি এসে যায় বলো তো? সে যদি পয়সা আমাদেরকে না দিতে চায়, দিতে হবে না, তাতে আমাদের কিছু বলার তো দরকার নেই। না, আপত্তি জানানোর দরকার আছে, বুঝলে? আমি কাল থেকে আরো বেশি করে কাজ করব। কিন্তু এইভাবে তো তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে না? আরে এইসব ভেবে কাজ হবে না। আমি কাল থেকে কাজ করে রাত্রে দেরিতে বাড়ি ফিরবো, আর বেশিরভাগ সময় দোকানেই বেরোবো, বুঝলে? হে ভগবান, নিজের কৃপা দৃষ্টি দাও আমাদের ওপর, আর তোমার স্বাস্থ্যও যেন ভালো থাকে। ব্যাস এই প্রার্থনা ছাড়া আর আমার কি লাগবে পরিশ্রমের জন্য? তাছাড়া ঠাকুর আর তুমি দেখেই নেবে। এবার আমি দোকানের জন্য বেরোই। ঠিক আছে গো, তাড়াতাড়ি চলে এসো। মোহন নিজের দোকানে যায় আর লাকড়ির কাজ করতে শুরু করে। মোহনের কাছে গ্রাম থেকে কিছু লোক কাজ করাতে চলে আসে, আর তখন মাধব নামের একজন ব্যক্তি মোহনকে দূর থেকেই দেখে ফেলে আর ওখানে পৌঁছায়। আরে বাহ দাদা, আপনি তো বেশ মনোযোগ দিয়ে কাজ করেন। তুমি কে ভাই? আমি তো চিনলাম না। আমি তো এই গ্রামের দিকেই ঘুরে বেড়াচ্ছিলাম আর আপনাকে এত ভালো করে কাজ করতে দেখলাম, তাই ভাবলাম একটু দাঁড়াই। তোমার কথা শুনে তো বেশ ভালোই মনে হচ্ছে, যেন মনে হচ্ছে নতুন প্রেরণা দেবে যে আমি আরো বেশি করে কাজ করতে পারি। 1 বছর পরে আমার মেয়ের বিয়ে রয়েছে, যদি আপনি সময় বের করে আসতে পারেন তাহলে খুব ভালো হবে। অবশ্যই, আমি অবশ্যই আসব। আচ্ছা, এই গ্রামবাসীরা কি তোমাকে কাজ দেয় না? না না, সেরকম কিছু নয়।
যবে থেকে গ্রামে মেয়ের বিয়ের কথা সবাই জানতে পেরেছে, সবাই নিজের মতন করে কাজ আমাদেরকে দিয়ে দিয়েছে। খুব ভালো, তাহলে তুমি তোমার কাজ করে নাও, আর আমি এখন চললাম। তাহলে তোমার কাজে আমি বাধা হতে চাই না, বুঝেছো? আচ্ছা আচ্ছা, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, কিন্তু ঠিক যেন নতুন উৎসাহ পেলাম। আপনি যখন চাইবেন এখানে আসতে পারেন। ঠিক আছে দাদা, প্রণাম প্রণাম। এটা বলে মাধব ওখান থেকে চলে যায়, আর মোহন উৎসাহপূর্বক আবার কাজ করতে শুরু করে দেয়, আর এখন দ্বিগুণ পরিশ্রমে কাজ শুরু করে। সারা দিন পরিশ্রম করার পর সে নিজের বাড়িতে আসে। হ্যাঁ, আজ তো তুমি অনেক খুশি মনে হচ্ছে। ব্যাস, আজকে একজনের সাথে দেখা হল হঠাৎ করি, যার মুখটা দেখে খুব মঙ্গলময় মনে হলো। ঈশ্বর করে যেন প্রতিদিন এমনই হয়, যে ওই মুখমণ্ডলের দর্শন যেন প্রতিদিন হয় শুধু। আচ্ছা, তাহলে ওনাকেও দিব্যার বিয়েতে ডেকেছো নাকি তুমি? হ্যাঁ, বলেছিল তো আসবে, কিন্তু যেইভাবে কাজ আজকে হলো, এইভাবে আমি যতই কাজ করি না কেন, আমি তো একাই, তাই না? সেই কারণে পয়সা জোগাড় করা খুবই কঠিন, বুঝলে? আচ্ছা বাবা, এই বিয়েটা তো খুবই অস্থির করে দেওয়ার কাজ মনে হয়। না না মা, সমস্যা আবার কিসের? এটা তো তোমার প্রতি আমার কর্তব্য। অনেক মাস কেটে গিয়েছিল। মোহন খুব পরিশ্রম করে নিজের কাজ করত। তার কাছে পয়সা তো অনেক জোগাড় হয়ে গেছিল, কিন্তু বিয়ের মতো হয়নি। এই কারণেই সে আবার প্রধান বাবুর বাড়িতে যায়, ওনার কাছে সাহায্য চাওয়ার জন্য। কি হয়েছে মোহন, এখানে আবার কেন এসেছো? প্রণাম প্রধান মশাই, ওই কয়েকটা কথা বলার ছিল আপনার সাথে। শুনলাম তোমার কাজ খুব ভালোই চলছে আজকাল, খুব পয়সা রোজগার করছো, তাহলে আমার সাথে আবার কি দরকার তোমার? হ্যাঁ প্রধান মশাই, আপনি তো জানেনই যে গ্রামবাসীরা ওনাদের কাজে সব আমাকে দিয়ে দিয়েছে, সেই জন্য এই পয়সাগুলো আমি রোজগার করতে পারছি। না হলে তো এত পয়সা কোনো বছরেও কামাতে পারবো না। আচ্ছা, তাহলে গ্রামবাসীরাও সাহায্য করছে তোমাকে বড়লোক করতে গিয়ে? আপনি ভুল বুঝছেন প্রধান মশাই, আমাকে বড়লোক করতে নয়, আমার মেয়ের বিয়ের জন্য পয়সা জোগাড় করার জন্য। এখনো পর্যন্ত পয়সা জোগাড় হয়নি বিয়ের? না প্রধান মশাই, পয়সা জোগাড় হয়নি তো সারাদিন পরিশ্রম করার পরেও। যদি এইভাবেই চলতে থাকে না, তাহলে যেটুখানি শরীরটা আছে সেটাও নষ্ট হয়ে যাবে। তার সাথে কাজ করারও তো কেউ নেই বন্ধু, না হলে একটু সাহায্য পেতাম আর কি। তা আমার কাছে কেন এসেছো সেটা এবার বলো তুমি আমাকে। সেটাই আমি আপনাকে যেটা প্রথম দিকে বলেছিলাম, যে আপনি আমাকে পয়সা যদি কিছু দেন। পয়সা তো তোমাকে দেব না, গ্রামবাসীদের কাছ থেকে পরিশ্রম নাও। ঠিক আছে। এইটুকু বলে মোহন নিজের বাড়িতে চলে যায়। বড় বড় কথা, আমি ওকে কেন সাহায্য করব? আর শুধু তাই নয়, ওর ব্যবস্থা কিছু একটা করতেই হবে আমাকে। না হলে যদি এইভাবে চলতে থাকে, না হলে ও তো আমার থেকেও বেশি বড়লোক হয়ে যাবে। প্রধান ঈর্ষার চোটে পুরো গ্রামে আগুন লাগাতে শুরু করে, যাতে লোকেরা কষ্ট পায় আর মোহনকে কোনো কাজ না খুঁজে দেয়, আর মোহন আবার গরিবিতে ফেরত চলে যায়। মোহন হঠাৎ করে একটা স্বপ্ন দেখে, যার মধ্যে মাধব তাকে চৌমাথায় রাখা আপাতকালীন ঘন্টার কাছে ডাকে। এই স্বপ্নটা দেখার পর মোহন উঠে পড়ে। এটা আবার কিরকম স্বপ্ন দেখলাম আমি? কোনো দুর্ঘটনা হবে না তো? কি হয়েছে গো, এইভাবে হঠাৎ করে উঠে পড়লে যে তুমি? মাধব স্বপ্নে এসে বিপদের ঘন্টার সামনে এসে ইশারা করছিল যে গ্রাম আবার বিপদে পড়ল না তো? মোহন আর শালিনী ওখানে চৌমাথার পর্যন্ত চলে যায়। মোহন সেই ঘন্টাটা জোরে জোরে বাজাতে শুরু করে। এখনো তো আগুন জোরে লাগেনি, কিন্তু দেখে মনে হচ্ছে যে প্রত্যেক বাড়িতে কেউ আগুন লাগানোর চেষ্টা নিশ্চয়ই করেছে। জানি না, কিন্তু সেই স্বপ্নটা না এলে আজকে কি হতো কে জানে।
মোহনের ইশারা করার পর সবাই নিজের বাড়ির বাইরে বেরিয়ে আগুন নিভিয়ে দেয় আর সমস্ত লোকেরা বেঁচে যায়। তক্ষুনি ওখানে মোহনের সামনে কুলদেবতা প্রকট হন। আরে মাধব, তুমি ক্ষমা করে দিও। কুলদেবতা আপনি? কুলদেবতা প্রণাম প্রভু। মাধবী রেখে নাও আমাকে মোহন, আমি তো তোমার বন্ধু, তাই না? তুমি সত্যিই খুব ভালো আর করুণাময়ী মানুষ। আমি তোমাকে 2-এর বদলে 6টা হাত দিচ্ছি। ধন্যবাদ প্রভু, কিন্তু এই 6টা হাত দেওয়ার কারণটা কি আমি জানতে পারি? তোমার পুত্রের বিবাহ রয়েছে আর ওর বিবাহ করানোটা অত্যন্ত কঠিন কার্য প্রমাণ হবে। তাই আমি তোমার কার্যের প্রতি পরিশ্রম দেখে তোমাকে এই বরদানটা দিলাম। এর থেকে তুমি একসাথে 6 জন মানুষের কাজ করতে পারবে। কুলদেবতা মাধব, আপনি দয়া করে আমার মেয়ের বিয়েতে অবশ্যই উপস্থিত থাকবেন। তারপরে বিয়েটা পূর্ণরূপে ফলিত হবে প্রভু। তথাস্তু। এইটুকু বলে কুলদেবতা ওখান থেকে অন্তর্ধান হয়ে যান। মোহন আর শালিনী ওখান থেকে নিজের বাড়িতে চলে যায়। প্রধান আর বাকি গ্রামের লোকেরা মোহনের দোকানের বাইরে এসে দাঁড়িয়ে পড়ে আর তার এই রূপ দেখে আশ্চর্যচকিত হয়ে যায়। আরে এটি কি? মোহন তোমার এই 6টা হাত কোত্থেকে চলে এলো? আর এ তো তুমি এমন ভাবে কাজ করো যেন 10টা লোক একসাথে কাজ করছে, তাই না? আসুন, আপনাদের সবাইকে স্বাগত আমার দোকানে। আজ থেকে আপনাদেরকে যা যা কাজ লাগবে নিঃসংকোচে আপনারা আমার কাছে আসুন। আমি একাই 10টা লোকের সমান কাজ করতে পারি এখন। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু এটা হলো কি করে? এই দৈব হাত পেলে কোত্থেকে তুমি? আপনারা তো জানেনই যে কালকে রাত্রে কিরকম গ্রামে আগুন লেগেছিল। কুলদেবতা আমার স্বপ্নে এসেছিলেন যে, আর সংকেত দিলেন যে আমাকে বিপদের ঘন্টাটা এক্ষুনি গিয়ে বাজিয়ে দিতে হবে আর জাগিয়ে তুলতে হবে সবাইকে। তাহলে ওই ঘন্টাটা তুমি বাজিয়েছিলে আগে, আর তার জন্যই প্রসন্ন হয়ে কুলদেবতা আমাকে এই 6টা হাত দিয়েছেন, যার ফলে আমি 10টা লোকের কাজ করতে পারি আর মেয়ের বিয়ের জন্য পয়সা রোজগার করতে পারি। তার মানে তুমি আমার কাজগুলো গন্ডগোল করেছো। আপনার কার্য মানে? আপনার কার্য মানে সেই আগুনটা আপনিই লাগিয়েছিলেন? হ্যাঁ, না না, মানে এটা আপনি খুবই অন্যায় করেছেন প্রধান মশাই। নিজের লোভের জন্য এতগুলো লোকের ক্ষতি করা কিন্তু একেবারেই ঠিক ছিল না। মোহনের এটুকু বলা মাত্রই প্রধান ওখান থেকে পালিয়ে যায়। এখন যেহেতু এই বিপদ সরে গেছে, তাই ভালো করে ওনার উপর লক্ষ্য রেখে ওনাকে প্রধান মশাইয়ের পদ থেকে সরিয়ে দিতে হবে। আর তাছাড়া আপনারা সবাই যে কাজ চাইবেন আমাকে দিয়ে করাতে পারেন। এরপর কিছু মাসের মধ্যেই মোহন নিজের মেয়ের বিয়ে করিয়ে দেয় আর মাধবের রূপে কুলদেবতাও বিয়েতে অংশ নিয়ে মোহন আর তার পরিবারকে প্রচণ্ড রকমভাবে আশীর্বাদ দেয়।